আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায় লেকচার 2 নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি লেকচার 1 দেখে থাকো তাহলে এই ক্লাসটা বোঝা তোমার জন্য অনেক বেশি সহজ হবে। সো আমরা শুরু করছি। আমরা প্রথমে দেখব, গত ক্লাস আমরা প্রত্যক্ষ কর নিয়ে আলোচনা করেছি। আজকে প্রত্যক্ষ করের সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটু দেখি প্রত্যক্ষ করের ডেফিনেশনটা। দেখো, যেই করের করগাত এবং করপাত, এটা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছে, আজকে আর কোনো আলোচনা নেই। একই ব্যক্তির উপর পড়ে, অর্থাৎ করের বার অন্যের উপর চাপানো যায় না, তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর। তার মানে যেই কর অন্যের উপর চাপানো যায় না, যেমন আয়কর অন্যের উপর চাপানো যাবে না, কারণ এটা আমার আয়ের উপর নির্ভরশীল, এটা হচ্ছে আয়কর। এখন আমরা দেখবো হচ্ছে প্রত্যক্ষ করের সুবিধা। দেখো, প্রত্যক্ষ করের কী কী সুবিধা সেটা আমরা মনোযোগ সহকারে দেখি। এক নাম্বার হচ্ছে নিশ্চয়তা। তার মানে প্রত্যক্ষ কর নিশ্চিতভাবে পরিশোধ করতে হয়, এটা লুকোচুরি করার সুযোগ নেই, অন্যের উপর চাপানোরও সুযোগ নেই। তার মানে এটা নিশ্চিতভাবে তোমাকে কী করতে হবে, প্রদান করতে হবে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি রোধ হয়। আমি যখন প্রত্যক্ষ কর পরিশোধ করব, মুদ্রাস্ফীতি মানে কি আমরা জানি হচ্ছে মানুষের হাতে হাতে টাকা হবে, কিন্তু সেই অর্থের কোনো মূল্য থাকবে না। এখন মুদ্রাস্ফীতি রোধ করতে গেলে আমি যখন ট্যাক্স সরকারকে দিব, টাকা কার হাতে চলে যাচ্ছে, সরকার হাতে চলে যাচ্ছে, তখন মানুষের হাতে টাকা কমে যাবে, তার মানে অর্থের মূল্য তখন বাড়বে, অন্যদিকে অর্থের যোগান কি যাবে, কমে যাবে। তার মানে হচ্ছে মুদ্রাস্ফীতি রোধ হবে। 3 নম্বর হচ্ছে উৎপাদনশীলতা। এখন আমার জন্য যেটা ব্যয় সেটা সরকারের জন্য আয়, এবং সরকার সেটা উন্নয়ন কাজে লাগাতে পারবে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তখন আমিও উৎপাদনশীল চিন্তা করব। কেন? কারণ আমি তখন চিন্তা করব আমার যেহেতু ট্যাক্স চলে যাচ্ছে, তখন আমি অল্প ব্যয় করে কিভাবে সঞ্চয় করে অধিক মূলধন বিনিয়োগ করতে পারি, মূলধন খাটাতে পারি, সেটা চিন্তা করব। এরপর হচ্ছে ন্যায় বিচার। দেখো, যে আয় করবে তার উপর আয়কর, যে যত আয় করবে তার উপর আয়কর দেওয়া, তার মানে হচ্ছে ন্যায় বিচার হচ্ছে ধনীদের উপরে আয়কর, গরিবদের উপর আয়কর থাকবে না। আচ্ছা, 5 নাম্বার, সম্পদের সুষম বন্টন হবে। সম্পদের কি হবে? সুষম বন্টন হবে। ধনী ব্যক্তিবর্গ থেকে সম্পদ নিয়ে সেটা আমরা গরিব মানুষদের জন্য, জনকল্যাণমূলক কাজের জন্য সরকার ব্যয় করতে পারবে, এবং প্রতিটা শহর, প্রতিটা নগর সুষম উন্নয়ন সম্ভব। আচ্ছা, এরপর হচ্ছে 6 নম্বর হচ্ছে মিতব্যয়িতা। আমার কাছ থেকে যেহেতু অর্থ চলে যাবে সরকারের হাতে, তখন কিন্তু আমার মধ্যে মিতব্যয়িতা সৃষ্টি হবে। তখন আমি চিন্তা করব কিভাবে আমি খরচ কমিয়ে আরও বেশি সঞ্চয় করতে পারি, ভবিষ্যতের জন্য চিন্তা করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে 7 নম্বর হচ্ছে নাগরিক সচেতনতা। নাগরিকরা সচেতন হওয়ার পিছনে ধাবিত হবে, যে আয়করের মাধ্যমে, প্রত্যক্ষ করের মাধ্যমে নাগরিক সচেতনতা বৃদ্ধি পাবে। 8 নম্বর হচ্ছে দ্বৈত কর। দ্বৈত কর মানে হচ্ছে একই ব্যক্তিকে বিভিন্নভাবে বিভিন্ন ট্যাক্স দিতে হতে পারে। যেমন সম্পদ কর, যিনি সম্পদের মালিক আগে ছিল তিনি দিবে, সম্পদের মালিক পরে যিনি হচ্ছে তিনি দিবে, তার মানে হচ্ছে দ্বৈত কর সৃষ্টি হবে। আর 9 নম্বর হচ্ছে স্থিতিস্থাপকতা মানে হচ্ছে যার আয় যত বৃদ্ধি পাচ্ছে, তখন ট্যাক্সের পরিমাণও বাড়তেছে, আর আয় কমে গেলে ট্যাক্সের পরিমাণ কমে যাচ্ছে, তার মানে স্থিতিস্থাপকতা, নমনীয়তা আছে। আচ্ছা, 10 নম্বর হচ্ছে নির্ভরযোগ্য কর। কী কর? নির্ভরযোগ্য কর। আমরা প্রত্যক্ষ করকে নির্ভরযোগ্য কর বলতে পারি, কারণ এটা ফাঁকি ঝুঁকি দেওয়ার সুযোগ নেই, এটা তোমাকে দিতেই হবে। এটা হচ্ছে নির্ভরযোগ্য কর। এই সবগুলো হচ্ছে আমার প্রত্যক্ষ করের কি সুবিধা। আশা করি তোমরা সহজে বুঝতেও পারবা এবং মনেও রাখতে পারবা। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে প্রত্যক্ষ করের অসুবিধা কি। দেখো, অসুবিধা কি? অসুবিধা 1 নম্বর হচ্ছে কর ফাঁকি দেওয়া। 1 নম্বর কি? সেটা হচ্ছে কর ফাঁকি দেওয়া। কি দেওয়া? কর ফাঁকি দেওয়া। যেমন যদি যিনি আয় করে তিনি যদি আয়ের পরিমাণটা কম দেখায়, তখন কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, তার মানে কর ফাঁকি দেওয়ার একটা প্রবণতা থাকে। 2 নম্বর হচ্ছে হিসাব রক্ষণ অসুবিধা। যেমন ব্যক্তি সাধারণত তিনি হিসাব রক্ষণ করে না, তার আয় কত হচ্ছে, ব্যয় কত হচ্ছে, এগুলো হিসাব করে না। সাধারণত যারা মিতব্যয়ী তারা কিন্তু করে, কিন্তু সবাই তো ইন জেনারেল করে না, তার মানে হিসাব রক্ষণে কি হয়? অসুবিধা হয়। একই রকম সরকারেরও হিসাব রক্ষণে অসুবিধা হয়। 3 নম্বর হচ্ছে স্বেচ্ছাচারিতা। যেমন ব্যক্তিবর্গ অনেক সময় দেখা যায় প্রত্যক্ষ কর যত বেশি আরোপ করা হয়, মানুষজন স্বেচ্ছাচারী হয়ে যায়, উদ্যত হয়ে যায়, এটা হচ্ছে স্বেচ্ছাচারিতা। এবার হচ্ছে নৈতিক অবনতি। যেহেতু চুরি চামারি করবে, কর ফাঁকি দেওয়ার জন্য আয় কত হচ্ছে সেটা দেখাবে না, তার মানে নৈতিক অবনতি দেখা দিবে। আর 5 নাম্বার হচ্ছে করের ভিত্তি কি? স্বল্প। করের ভিত্তি হচ্ছে কি? স্বল্প। প্রত্যক্ষ কর তেমন নেই, হাতে গোনা কয়েকটা, তার মানে করের ভিত্তি স্বল্প। 6 নাম্বার হচ্ছে কর প্রদানে অসুবিধা। যেমন প্রত্যক্ষ কর প্রদানের বেলা অসুবিধা। পরোক্ষ কর তুমি যে দিচ্ছ তুমি নিজেই জানো না, কিন্তু প্রত্যক্ষ কর আনুষ্ঠানিকভাবে দিতে হয়, সেজন্য কর প্রদানে অসুবিধা হয়। আবার অপ্রিয় কর, যেহেতু এটা ফাঁকি ঝুঁকি দেওয়া যায় না, অন্যের উপর চাপানো যায় না, সেই জন্য এটা হচ্ছে অপ্রিয় কর। কী কর? অপ্রিয় কর। মানে প্রত্যক্ষ করকে আমি তুমি বলতে পারবো এটা হচ্ছে
অপ্রিয় কর, কারণ এটা অন্যের উপর চাপানো যায় না, নিজেকে প্রদান করতে হয়, সেই জন্য এটা কোন কর? অপ্রিয় কর। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রত্যক্ষ করের কী কী অসুবিধা আছে। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে পরোক্ষ কর। দেখো, পরোক্ষ কর যেই করের করগাত এবং করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে, করের বার নিশ্চিতভাবে অন্যের উপর চাপানো যায়, তাকে বলা হচ্ছে পরোক্ষ কর। তার মানে যেই কর অন্যের উপর নিশ্চিতভাবে চাপানো যায় তাকে আমরা বলবো হচ্ছে পরোক্ষ কর। এখন পরোক্ষ করের কী কী সুবিধা আছে একটু আমরা দেখি। এক নম্বর হচ্ছে জনপ্রিয়তা। পরোক্ষ কিন্তু খুবই জনপ্রিয়, কারণ এটা অন্যের উপর চাপানো যায়, তো এটা খুবই জনপ্রিয়। তুমি বুঝবে না যে তুমি দিচ্ছ, এটা হচ্ছে অন্যের উপর চাপানো যায়। এরপর হচ্ছে বিস্তৃত ভিত্তি। পরোক্ষ কর কিন্তু অনেক ধরনের, এটা অনেক আছে। উৎপাদনশীলতা অনেক বেশি। কর ফাঁকি দেওয়ার অসুবিধা, কর ফাঁকি দিতে পারে না, কারণ তোমাকে দিতে হবে, তুমি যেই কোনো দ্রব্য ক্রয় করতে গেলে তোমাকে দিতে হবে। এরপর হচ্ছে স্থিতিস্থাপকতা, যার আয় যত হবে আর যার বিক্রি যত হবে সে তত বেশি কি দিবে, তোমার হচ্ছে পরোক্ষ কর দিবে, যার বিক্রি কম হবে সে কম দিবে। এরপর হচ্ছে সমতা মানে হচ্ছে ওই যে স্থিতিস্থাপকতা। মনে করো আমি কলম বিক্রেতা, কলম যত বিক্রি করবো তত বেশি ট্যাক্স দিব, কলম যিনি যত কিনবে তত ট্যাক্স দিবে। তার মানে স্থিতিস্থাপকতা আছে এবং সমতা আছে। এরপর হচ্ছে সার্বজনীন, এটা সবার জন্য, এটা একজনের জন্য না, এটা ধনী গরিব দরিদ্র অসহায় সবার জন্য, সবাইকে দ্রব্য ক্রয় করতে গেলে দ্রব্যের উপর কর দিতে হচ্ছে, মূল্য সংযোজন কর দিতে হচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে সার্বজনীন। 8 নম্বর হচ্ছে সুবিধাজনক। তুমি যেহেতু বুঝতে পারো না যে তুমি ট্যাক্স দিচ্ছ, তখন তোমার মনে হবে যে না, আমি তো ট্যাক্স দিই নাই, এটা সুবিধা পাবা তুমি। এবং ক্ষেত্র বিশেষে তুমি এটাও দেখবা যে তুমি কর দিচ্ছ, যেমন বিক্রেতা কর নিচ্ছে, উনি নিজেও জানে না যে উনি কর নিচ্ছে, আবার তুমিও জানো না যে কর নিচ্ছ, কিন্তু এটা আবগারি শুল্কের মাধ্যমে শুল্ক পরিশোধ করতে হচ্ছে, এবং সেটা সরকারের জন্য একটা উল্লেখযোগ্য সুবিধা, সেগুলোর হিসাব রাখতে হচ্ছে না, অটো হিসাবটা হয়ে যায়, এটা হচ্ছে সুবিধাজনক। আচ্ছা, 9 নম্বর হচ্ছে সামাজিক কল্যাণ। সরকার তো ট্যাক্স নিবে নিজে বুক করার জন্য না, জনগণের জন্য, সামাজিক কল্যাণ বৃদ্ধি পাবে। আবার 10 নম্বর হচ্ছে রাজস্ব আদায় বৃদ্ধি হবে, রাজস্ব আয়ের পরিমাণটা কি পাবে, বৃদ্ধি পাবে। এই সব হচ্ছে পরোক্ষ করের সুবিধা। এত সুবিধা দেখি কিছু অসুবিধা, কয়েকটা অসুবিধাও দেখি। যেমন পরোক্ষ করের কী অসুবিধা আছে আমরা এখন একটু দেখে আসি। দেখো, 1 নম্বর হচ্ছে অনিশ্চয়তা। 1 নম্বর কি? অনিশ্চয়তা। আর প্রত্যক্ষ কর কিন্তু নিশ্চয়তা ছিল, এটা হচ্ছে অনিশ্চয়তা। কেন? কারণ আদৌ পরিশোধ করছে কিনা বা আদৌ বুক করছে কিনা সেটার উপরে তো ভিত্তি করে, সেজন্য এটা অনিশ্চয়তা বিদ্যমান। এবার হচ্ছে ব্যয়বহুল। পরোক্ষ কর যতগুলো আছে সবগুলো ব্যয়বহুল, কারণ একই পণ্যের উপরে কয়েকবার শুল্ক আরোপ করা হয়, সেই জন্য পরোক্ষ কর কী হয়? পরোক্ষ কর তুলনামূলক হচ্ছে একটু ব্যয়বহুল হয়। পরোক্ষ কর কী হয়? ব্যয়বহুল হয়। এরপর হচ্ছে আয় বৈষম্য দেখা দিতে পারে পরোক্ষ করে। এরপর হচ্ছে সমতা দেখা দিবে না, অসমতা দেখা দিবে পরোক্ষ করের মধ্যে। আর 5 নাম্বার হচ্ছে রপ্তানি হ্রাস পাবে। রপ্তানি কীভাবে হ্রাস পাবে? 6 নাম্বার হচ্ছে নাগরিক চেতনার অভাব। এই সবগুলো হচ্ছে পরোক্ষ করের কি অসুবিধা। প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে আমার এই বইটি রচিত, অর্থনীতি দ্বিতীয় পত্রের এই বইটি, তুমি এই বইটি অর্ডার করতে পারো। এবং অর্ডার করার জন্য অফলাইনে তুমি আমাদের চট্টগ্রামের চকবাজারের বুকল্যান্ড লাইব্রেরিতে পাবা। আমাদের লোকেশন চকবাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা 2 চতুর্থ তলায় আসলে তুমি পেয়ে যাবা। আর আমার মোবাইল নাম্বারটি যদি একটু সেভ করে রাখো, প্রয়োজন আমাকে নক দিও বইয়ের জন্য। 01875556258। এই নাম্বারে যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, আমি তোমাকে পুরো ডিটেলস পাঠিয়ে দিব, যাতে তুমি বই সম্পর্কিত সব তথ্য একসাথে পেয়ে যাও, এবং কী কী তথ্য লাগবে সব একসাথে আমি তোমাদেরকে দিয়ে দিব। আশা করছি তোমরা সহজে বিষয়গুলো বুঝতে পারছো। আমরা যাব হচ্ছে এর পরের আলোচনায়। দেখো, করের হারের উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? করের হারের উপর ভিত্তি করে কর হচ্ছে 3 ধরনের। তার মানে করের হারের উপর ভিত্তি করে কর কয় ধরনের? 3 ধরনের। করের হারের উপর ভিত্তি করে কর কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর হচ্ছে প্রগতিশীল। 1 নম্বর কি হবে? প্রগতিশীল, অধোগতিশীল, সমানুপাতিক। কয় ধরনের? 3 ধরনের। দেখো, প্রগতিশীল, অধোগতিশীল, সমানুপাতিক। করের হারের উপর ভিত্তি করে কর কয় ধরনের? 3 ধরনের। করের হারের উপর ভিত্তি করে কর কয় ধরনের? 3 ধরনের। প্রগতিশীল, অধোগতিশীল, সমানুপাতিক। এখন একটু আলোচনা করি। দেখো, আয় যত বেশি হবে করের হারও তত বেশি হবে। তাহলে আয় যত বেশি মানে আয় যদি বাড়ে করের পরিমাণও বাড়বে। করের পরিমাণও কি? বাড়বে। আয় বাড়লে কর বাড়বে, তাকে বলা হচ্ছে
প্রগতিশীল কর। তাহলে বিত্তশালীর যত আয় বাড়বে তার উপর অধিক কর, আর গরিবদের আয় কম তাদের উপর করের পরিমাণও কম, তার মানে হচ্ছে প্রগতিশীল কর। এবার হচ্ছে অধোগতিশীল কর। অধোগতিশীল দেখো, আয় বেশি হলে করের হার তুলনামূলক কম হবে। তাহলে আয় বাড়তেছে, আয় বাড়ছে কিন্তু করের হার বাড়ছে না, করের হার কমতেছে। তার উল্টা যদি ঘটনা ঘটে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে অধোগতিশীল কর। আর সমানুপাতিক, আয় কম বেশি যাই হোক করের হার সমান, করের হার সমান। আয় মনে করো বৃদ্ধি পাচ্ছে কিন্তু করের হার স্থির, করের হার কি স্থির। আবার আয় মনে করো হ্রাস পাচ্ছে কিন্তু করের হার কি স্থির, তাকে আমরা বলবো হচ্ছে সমানুপাতিক কর। তাকে আমরা কি বলবো? সমানুপাতিক কর। তাহলে প্রগতিশীল, অধোগতিশীল, সমানুপাতিক, প্রগতিশীল, অধোগতিশীল, সমানুপাতিক। আশা করি তুমি সহজেই বিষয়টা মনে রাখতে পারবা এবং পরীক্ষা অ্যান্সার করার মতো যা যা তোমার দরকার হবে সেই বিষয়ে পূর্ণাঙ্গ একটা ধারণা পাবা। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত, আমরা কিন্তু কর রাজস্ব পড়ে ফেলেছি, করের রাজস্ব আর কোনো কথা নেই। এখন হচ্ছে কর বহির্ভূত রাজস্ব কী কী আছে দেখো। দেখো, কর ব্যতীত সরকার অন্যান্য উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে বলা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। মানে কর ব্যতীত সরকার অন্যান্য উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে, যেমন এক নম্বর হতে পারে সেটা হচ্ছে ফি, দুই নম্বর হচ্ছে সেটা হচ্ছে বাণিজ্যিক আয়, তিন নম্বর হচ্ছে সেটা হচ্ছে সরকারের ঋণ, চার নম্বর হচ্ছে কি বিবিধ আয়। তাহলে এক নম্বর হচ্ছে ফি, বাণিজ্যিক আয়, সরকারের ঋণ, বিবিধ আয়। ফি, বাণিজ্যিক আয়, সরকারের ঋণ, বিবিধ আয়। ফি, বাণিজ্যিক আয়, সরকারের ঋণ, বিবিধ আয়। আমি একই কথা 3-4 বার করে বলছি যাতে ক্লাসেই তোমার পড়া শেষ হয়ে যায়। আচ্ছা, প্রথমে আমরা দেখবো হচ্ছে ফি। প্রথমে আমরা কী নিয়ে আলোচনা করব? ফি নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি একটু প্রথমে তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে তোমার জন্য বিষয়টা মনে রাখা সহজ হবে। মনে করো তোমার এই বয়সে এসে তোমার কাউকে মনে করো পছন্দ হয়, পছন্দ হওয়ার পরে এইটা হয়, এরপরে আস্তে আস্তে এটা আরও গভীর হয়, এরপরে লম্বা সময় ধরে কি হয়? সম্পর্ক হয়। আর এত সম্পর্কের পরে দেখা যায় অবশেষে এটা হয়ে যায়। এখন এই যে এটা হবে, মাঝখানে অনেকগুলো প্রসেস না, এখন এইটা যে হবে, এইটা হওয়ার সময় দেখবা একটা হচ্ছে অবৈধ, একটা কি অবৈধ, একটা হচ্ছে বৈধ। বৈধ, একটা কি অবৈধ। অবৈধ কি বৈধ কি? একটা হচ্ছে বিয়ের নাম বিক্রি করে, মনে করো বিয়ের করছো বলে বিয়ের নাম বিক্রি করে আকাম কুকাম অকাম যা আছে সব করতেছো। একটা হচ্ছে বৈধভাবে, বৈধভাবে সরকারের নিখা করে কোর্ট ফি দিয়ে লাইসেন্স, কোর্ট ফি দিয়ে রেজিস্ট্রি অফিসের মাধ্যমে এটাকে কি বলে যে নোটারি করে তুমি যদি বিয়ে করো তখন কিন্তু বৈধভাবে সরকারকে একটা ফি দিতে হবে। কি দিতে হবে? ফি দিতে হবে। তার মানে এই যে এতদিন হারাম সম্পর্ক ছিল, কি সম্পর্ক ছিল? হারাম সম্পর্ক ছিল, এই হারাম সম্পর্ককে হালাল সম্পর্কে রূপান্তর করার জন্য সরকারকে একটা ফি দিতে হয়। তার মানে এই ফি এর বিনিময়ে তুমি হারামকে হালাল করার সুযোগ পাচ্ছ। হারামকে কি করার সুযোগ পাচ্ছ? হালাল করার সুযোগ পাচ্ছ। এইটার বিনিময়ে একটা মূল্য আছে। তার মানে ফি দিলে তুমি একটা বিনিময় পাবা, ফি দিলে তুমি একটা কি পাবা? বিনিময় পাবা, হারামকে হালাল করার সুযোগ পাবা। তাহলে এটাই হচ্ছে ফি। এটাই কি? ফি। আমরা একটু দেখি ফি নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা। দেখো, সরকার কোনো ব্যক্তিকে বিশেষ ধরনের সুবিধা প্রদানের নিমিত্তে, সরকার কোনো ব্যক্তিকে বিশেষ ধরনের সুবিধা প্রদানের নিমিত্তে, বিশেষ ধরনের সুবিধা প্রদানের বিনিময়ে তার নিকট থেকে যে অর্থ আদায় করে তাকে বলা হচ্ছে ফি। মানে সরকার কোনো ব্যক্তিকে বিশেষ ধরনের সুবিধা প্রদানের বিনিময়ে তার নিকট থেকে যে অর্থ আদায় করে তাকে বলা হয় কি? ফি। যেমন হতে পারে জমি রেজিস্ট্রেশন ফি, জমি রেজিস্ট্রেশন ফি, এরপর হচ্ছে কোর্ট ফি, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের লাইসেন্স ফি, এরপর হচ্ছে টুল এবং হচ্ছে লেভি। টুল লেভি এগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে কিনা আবার। রেজিস্ট্রেশন ফি এগুলো কোর্ট ফি বার হয়, যে বলে না জামিন মঞ্জুর, জামিন না মঞ্জুর, এগুলো আর কি কোর্ট ফি দিতে হয়। বিভিন্ন ধরনের লাইসেন্স ফি, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন লাইসেন্স। টুল হচ্ছে ওই যে কালভার্ট রাস্তা পারাবারের সময় যেটা দিতে হয়। এরপর হচ্ছে লেভি হচ্ছে বিশেষ সময়ে সরকার জনগণ থেকে যে বিশেষ অর্থ আদায় করে উন্নয়নমূলক কাজের জন্য। যেমন পদ্মা সেতুর সময় দেখবা তোমার হচ্ছে পদ্মা সেতু করার সময় বিকাশ থেকে টাকা কাটতো,